আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আজকে আমি অর্থনীতি প্রথম পত্রের নবম অধ্যায় থেকে অর্থাৎ সামগ্রিক আয় ব্যয় অধ্যায় থেকে একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি। তো আমরা সেই সৃজনশীল সম্পর্কে জেনে নিই। তো আমাদের উদ্দীপকে দেওয়া আছে সামগ্রিক আয়, সঞ্চয়ের পরিমাণ এবং বিনিয়োগের পরিমাণ। তো আমাদের প্রথম প্রশ্ন ক বলছে যে সঞ্চয় কি। তো সঞ্চয় কি? তা আমরা জানি ব্যয়যোগ্য আয় হতে ভোগ ব্যয় বাদ দিলে আমরা যা পাই তাই হলো সঞ্চয়। ব্যয়যোগ্য আয় থেকে ভোগ ব্যয় বাদ দিলে যা অবশিষ্ট থাকে তাই হলো সঞ্চয়। সঞ্চয়কে এস দিয়ে প্রকাশ করা হয়। তাহলে সঞ্চয় এস সমান সমান ওয়াই ডি মাইনাস সি, অর্থাৎ ব্যয়যোগ্য আয় থেকে যদি আমরা ভোগ ব্যয় বাদ দিই তাহলে আমাদের যা অবশিষ্ট থাকে সেটি হলো সঞ্চয়। তো পরের কোশ্চেন হলো যে স্বয়ংভূত ভোগ বলতে কি বুঝো? স্বয়ংভূত ভোগ কি? অর্থাৎ স্বল্পকালে মানুষের আয় শূন্য হলেও মানুষকে যে ভোগ বজায় রাখতে হয়। একজন মানুষ যদি আয় না করে অর্থাৎ আয় যদি তার শূন্য হয় তবুও একটা মানুষকে বেঁচে থাকার জন্য একটি নির্দিষ্ট পরিমাণ ভোগ বজায় রাখতে হয়, যেটা স্বল্পকালে আয়ের সামান্য পরিবর্তন হলেও সেই ভোগ ব্যয় পরিবর্তন করতে পারে না, অর্থাৎ সেটা স্থির থাকে। আর এই ভোগকেই বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ। অর্থাৎ স্বল্পকালে যে ভোগ আয়ের উপর নির্ভরশীল নয়, আয়ের সামান্য পরিবর্তনে যে ভোগের কোনো পরিবর্তন হয় না তাকে বলা হয় স্বয়ংভূত ভোগ। আর এই ভোগ স্থির থাকে, শুধুমাত্র স্বল্পকালে এই ভোগ বিদ্যমান থাকে এবং এই ভোগের পরিমাণ হলো স্থির। এজন্য এই স্বয়ংভূত ভোগ রেখা হয় ভূমি অক্ষের সমান্তরাল, এরকম একটি রেখা। এটাকে বলা হচ্ছে স্বয়ংভূত ভোগ রেখা। তাহলে স্বয়ংভূত ভোগ বলতে কি বোঝো যদি আমাদের কোশ্চিনে আসে? তাহলে আমরা প্রথমে সংজ্ঞা লিখব, তারপরে ছোট্ট করে এর একটি চিত্র দিয়ে দিব। এটি হলো আমাদের স্বয়ংভূত ভোগ রেখা। অর্থাৎ যে ভোগ আয়ের উপর নির্ভর করে না, স্বল্পকালে আয়ের সামান্য পরিবর্তন হলেও যে ভোগের কোনো পরিবর্তন হয় না তাকেই বলা হয় স্বয়ংভূত ভোগ। স্বল্পকালে এই ভোগ স্থির থাকে আর এই জন্য এই ভোগ রেখা হয় ভূমি অক্ষের সমান্তরাল। এবার আমাদের যে উদ্দীপক দেওয়া আছে সেই উদ্দীপকের আলোকে যে কোশ্চিন আমরা গণন কোশ্চিন সমাধান করি। গণন কোশ্চিনে বলছে যে সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তো এটা আমাদের এভাবেও থাকতে পারে যে সঞ্চয় ও বিনিয়োগ রেখার সাহায্যে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করো। তো আমাদের উদ্দীপকে সঞ্চয়ের পরিমাণ দেওয়া আছে এবং বিনিয়োগের পরিমাণ দেওয়া আছে। তাহলে সঞ্চয় ও বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় যদি আমরা দেখাতে চাই তাহলে আমাদেরকে একই চিত্রে সঞ্চয় রেখা আঁকতে হবে এবং বিনিয়োগ রেখা আঁকতে হবে। রেখা এঁকে সেখানে আমার ভারসাম্য নির্ণয় করে দেখাতে হবে। তাহলে আমাদের প্রথম কাজ হলো এই তালিকাটি খাতায় তোলা। আমরা তুলতে পারি, নাও তুলতে পারি, তবে তুললে খুবই ভালো হয়, তুললে বেটার। তাহলে প্রথম কাজ হলো আমার খাতায় এই তালিকা তোলা। এইবার আমার এই সঞ্চয় বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা, অর্থাৎ সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা একই চিত্রে এঁকে ভারসাম্য জাতীয় আয় নির্ণয় করা। তো চলো এবার আমরা চিত্র আঁকি। তো যে কোনো চিত্র আঁকার জন্য আমার প্রথমত দুটি অক্ষের প্রয়োজন, একটি হলো ভূমি অক্ষ আর একটি হলো লম্ব অক্ষ। তো আমরা কি আঁকবো? সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা। নর্মালি আমরা জানি আমরা যেই রেখা আঁকি তার সংখ্যামানগুলো হয় লম্ব অক্ষের দিকে। তাহলে আমার লম্ব অক্ষের দিকে সঞ্চয় এবং বিনিয়োগের পরিমাণ দেখাতে হবে। এবং ভূমি অক্ষে তাহলে কি দেখাবো? ভূমি অক্ষে দেখাবো আমরা আয়ের পরিমাণ। আমাদের আয় কত দেওয়া আছে? 300, 400 এবং 500। তাহলে আমরা আয়ের পরিমাণটা 300 থেকেই শুরু করতে পারি। 300, 400 এবং 500। তবে এইখান থেকে এইখানে একেবারেই 300 একক হচ্ছে, এই জন্য আমরা এখানে একটা নট ইকুয়াল চিহ্ন দিতে পারি। কারণ এখান থেকে এখানকার দূরত্ব, এখানকার থেকে এখানকার দূরত্ব সেম, কিন্তু এখানকার থেকে এখানকার দূরত্ব যদিও সেম কিন্তু সংখ্যা মানের তফাৎ বেশি, এই জন্য আমরা এরকম একটা চিহ্ন দিতে পারি। অথবা আমরা 100, 200, 300, 400, 500 এভাবে নিতে পারি, তাতে কোনো অসুবিধা নেই। যদি আমরা 300 থেকে শুরু করি তাহলে এভাবে একটি চিহ্ন দেওয়া বেটার। এবার আমরা লম্ব অক্ষে আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের মানগুলো দেখাবো। তো আমাদের সঞ্চয় এবং বিনিয়োগের মধ্যে সর্বোচ্চ মান হলো আমার 150। তাহলে আমার সর্বনিম্ন মান কত? 50 আর সর্বোচ্চ মান হলো 150। তাহলে আমরা 50 থেকে শুরু করতে পারি। 50, 100 এবং 150। এই হলো আমাদের সঞ্চয় বিনিয়োগের মান। তো এবার আমরা প্রথমে সঞ্চয় রেখা অঙ্কন করি। তাহলে দেখি আমাদের আয় যখন 300 টাকা তখন আমার সঞ্চয়ের পরিমাণ কত? 50 একক। তাহলে আয় আমার 300 টাকা। এখান থেকে
আমার সঞ্চয়ের পরিমাণ তখন কত 50 একক। তাহলে সঞ্চয়ের আয় আমার এখান থেকে উপরের দিকে যাব, সঞ্চয়ের পরিমাণ তখন 50 এখান থেকে এদিকে যাব। তাহলে এই আমি একটা বিন্দু পেলাম, নাম দিলাম এ। এরপরে আমার আয় যখন 400 তখন সঞ্চয় হলো 100। তাহলে আমার আয় 400 কোথায় এখান থেকে, তাহলে আমি উপরের দিকে যাব, তখন আমার সঞ্চয়ের পরিমাণ কত 100 একক। তাহলে 100 আমার এখান থেকে এদিকে যাব, এ একটা বিন্দু পেলাম পি। এরপরে আয় যখন আমার 500 টাকা তখন সঞ্চয়ের পরিমাণ কত 150 একক। তাহলে আয় আমার 500 টাকা এখান থেকে উপরের দিকে যাব, তখন আমার সঞ্চয় কত 150 একক। এখান থেকে এদিকে গেলাম, একটা বিন্দু পেলাম সি। তাহলে আয় এবং সঞ্চয়ের সম্পর্কিত আমরা 3টা বিন্দু পেলাম, এ, বি এবং সি। এই বিন্দু 3টা আমরা যোগ করে দিব। তাহলে এই বিন্দু 3টা যোগ করে আমরা যে রেখা পেলাম এটাই হলো আমাদের সঞ্চয় রেখা। তা আমাদের সঞ্চয় রেখা অঙ্কন করা হয়ে গেল। এবার আমার কাজ হলো এই চিত্রেই বিনিয়োগ রেখা অঙ্কন করা। তাহলে আমরা দেখতে পাচ্ছি বিনিয়োগের মান হলো 100 এবং সর্বদাই 100। আয় যখন 300 তখনও 100, 400 হলো 100, 500 হলো 100, অর্থাৎ বিনিয়োগের মানটা স্থির। তাহলে যে কোনো স্থির সংখ্যা মানের রেখা হবে ভূমি অক্ষের সমান্তরাল। তো বিনিয়োগের মান আমার কত 100, তাহলে বিনিয়োগের মান হলো 100। তাহলে আয় যখন 300 তখনও সে 100, আয় যখন 400 তখনও 100 এবং আয় যখন 500 তখনও হবে 100। তাহলে যেহেতু সেই সংখ্যা মানটা 100তে স্থির, তাই 100 বরাবর আমরা ভূমি অক্ষের সমান্তরালে যদি রেখা আঁকি আমার সেটাই হবে বিনিয়োগ রেখা। তাহলে এটাই হলো আমার বিনিয়োগ রেখা। তাহলে আমরা বিনিয়োগ রেখা পেলাম আই। কেন? আয়ের মানটা স্থির, 100তে স্থির, এই জন্যে 100 বরাবর ভূমি অক্ষের সমান্তরাল রেখাটাই হবে আমার বিনিয়োগ রেখা। তো আমাদের চিত্র অঙ্কন হয়ে গেল। এবার আমাদের কাজ হলো ব্যাখ্যা করা। তাহলে আমরা ব্যাখ্যা করব কিভাবে? যে চিত্রের ব্যাখ্যাই শুরু হবে যে আমার ভূমি অক্ষে হলো সামগ্রিক আয়ের পরিমাণ এবং লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ। উদ্দীপকের আলোকে প্রাপ্ত সঞ্চয় রেখা হলো এস এস এবং প্রাপ্ত বিনিয়োগ রেখা হলো আই। তো এই সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা আমার কোন বিন্দুতে ছেদ করে? এটি হলো আমার সঞ্চয় রেখা এবং এটি হলো আমার বিনিয়োগ রেখা। তাহলে সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা আমার বি বিন্দুতে ছেদ করে। তাহলে যে বিন্দুতে দুটি রেখা ছেদ করে সেই বিন্দুতে তার মান দুটি হয় সমান। তাহলে এই বি বিন্দুতে সঞ্চয় আর বিনিয়োগের পরিমাণ সমান, আর এই বি বিন্দুই হবে তাহলে ভারসাম্য বিন্দু। এই ভারসাম্য বিন্দু অনুযায়ী ভারসাম্য জাতীয় আয় আমরা যদি নিচের দিকে তাকাই তাহলে যে সংখ্যামান পাবো সেটাই হবে আমার ভারসাম্য জাতীয় আয়। তাহলে আমরা ভারসাম্য জাতীয় আয় পেয়ে গেছি। এখন হলো ব্যাখ্যা করার কাজ। তাহলে আমরা ব্যাখ্যা করব কিভাবে? আমি জাস্ট বলে দিচ্ছি, সম্পূর্ণ লিখছি না, শেষের অংশটুকু শুধু লিখব যে চিত্রের ভূমি অক্ষের সামগ্রিক আয়, লম্ব অক্ষের সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ। উদ্দীপকের আলোকে প্রাপ্ত সঞ্চয় রেখা হলো এস এস এবং বিনিয়োগ রেখা হলো আই। এই সঞ্চয় ও বিনিয়োগ রেখা পরস্পর বি বিন্দুতে ছেদ করে। সঞ্চয় ও বিনিয়োগ রেখা পরস্পর বি বিন্দুতে ছেদ করে। তাহলে বি হলো ভারসাম্য বিন্দু, বি হলো ভারসাম্য বিন্দু। তাই ভারসাম্য জাতীয় আয় হবে কত? ভারসাম্য জাতীয় আয় হলো 400 টাকা। এইটুকুই হলো আমাদের ব্যাখ্যা করার কাজ। তাহলে আমরা সঞ্চয় বিনিয়োগের সমতা দ্বারা বা চিত্রের মাধ্যমে সঞ্চয় বিনিয়োগের সমতা দ্বারা ভারসাম্য জাতীয় আয় পেলাম 400 টাকা। এটি ছিল আমাদের গ নং কোশ্চেনের উত্তর। এবার আমরা আমাদের ঘ নং কোশ্চেনের দিকে তাকাই। বলছে বিনিয়োগ বেড়ে যদি 150 টাকা হয় তাহলে জাতীয় আয়ের কীরূপ পরিবর্তন হবে? বিনিয়োগ বেড়ে যদি 150 টাকা হয়, তাহলে ঘ নং কোশ্চেন উত্তর করার জন্য আমার সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা আবার আঁকতে হবে। সঞ্চয় রেখা এবং বিনিয়োগ রেখা একই চিত্রে আবার আঁকতে হবে। তাহলে আমরা আঁকবো কীভাবে? তো আমাদের ঘ নং কোশ্চেন সমাধান এখানে হয়ে গেল। আমরা যদি ঘ নং কোশ্চেনের সমাধান করতে চাই তাহলে আমরা আবার একই কাজ করব, অর্থাৎ এই চিত্রে আবার সঞ্চয় এবং বিনিয়োগ রেখা আবার আঁকবো। তো যেভাবে আঁকলাম ঠিক সেইভাবে আমরা আবার সঞ্চয় এবং বিনিয়োগ রেখা আঁকবো। আঁকার পরে আমাদের সর্বশেষ কাজ হলো
যে এবার বিনিয়োগের পরিমাণ কত কথা বলছে, যে বিনিয়োগের পরিমাণ যদি 150 টাকা হয় তাহলে বিনিয়োগ পরিমাণ সর্বদাই 150 টাকা হবে। তাহলে পূর্বে বিনিয়োগ ছিল কত? 100, এখন বিনিয়োগের পরিমাণ হবে 150। তাহলে বিনিয়োগের পরিমাণ যদি 150 হয় তাহলে এই 150 বরাবর আমরা ভূমি অক্ষের সমান্তরালে এই বিনিয়োগ রেখাটি পাব। তাহলে আবার আমরা এইবার আরেকটা নতুন বিনিয়োগ রেখা পেলাম, এটার নাম দিলাম আমরা I1। এটা সমান সমান হলো 150 আর এটা ছিল 100 একক। তো এখানে আমাদের চিত্র আঁকা হয়ে গেল। এবার জাস্ট বর্ণনার বিষয়। তাহলে বর্ণনা কিভাবে করব? হুবহু আগের মতোই, যে চিত্রের ভূমি অক্ষে সামগ্রিক আয়ের পরিমাণ, লম্ব অক্ষে সঞ্চয় ও বিনিয়োগের পরিমাণ। এস হলো সঞ্চয় রেখা এবং I1 হলো নতুন বিনিয়োগ রেখা। তাই সঞ্চয় রেখা ও নতুন বিনিয়োগ রেখা, সঞ্চয় রেখা ও নতুন বিনিয়োগ রেখা। নতুন বিনিয়োগ রেখাটা কি? I1। পরস্পর কোন বিন্দুতে ছেদ করে? পরস্পর আমরা দেখতে পাচ্ছি এবার সি বিন্দুতে ছেদ করে, সি বিন্দুতে ছেদ করে। পরস্পর যেহেতু সি বিন্দুতে ছেদ করে তাই সি হলো নতুন ভারসাম্য বিন্দু, সি হলো নতুন ভারসাম্য বিন্দু। এই সি পেলাম আমরা নতুন ভারসাম্য বিন্দু। তাহলে সি যদি নতুন ভারসাম্য বিন্দু হয় তাহলে আমাদের সামগ্রিক আয় কোন দিকে দেখানো হয়েছে বা জাতীয় আয় কোন দিকে দেখানো হয়েছে? ভূমি অক্ষের দিকে। তাহলে এই সি বিন্দু থেকে আমরা যদি ভূমি অক্ষের দিকে নামি তাহলে আমরা জাতীয় আয় কত পাবো বা সামগ্রিক আয় কত পাবো? সামগ্রিক আয় পাবো 500 টাকা। তাহলে নতুন ভারসাম্য বিন্দু অনুযায়ী আমাদের নতুন ভারসাম্য জাতীয় আয় কত? 500 টাকা। তাহলে নতুন ভারসাম্য বিন্দু হলো সি এবং ভারসাম্য জাতীয় আয় এবং ভারসাম্য জাতীয় আয়, ভারসাম্য জাতীয় আমরা কত পাচ্ছি? ভারসাম্য জাতীয় আয় পাচ্ছি 500 টাকা। তাহলে আমরা কি দেখলাম? যে বিনিয়োগ বেড়ে যদি 150 টাকা হয় তাহলে ভারসাম্য জাতীয় আয় বৃদ্ধি পায়। তাহলে সুতরাং বিনিয়োগ বেড়ে 150 টাকা হলে, বিনিয়োগ বেড়ে 150 টাকা হলে ভারসাম্য জাতীয় আয় কি হয়? বৃদ্ধি পায়। এটি হলো আমাদের কোশ্চেনের উত্তর। তো আশা করি বুঝতে পেরেছ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।